আসসালামু আলাইকুম। টিভি ফিস টুইটেলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, আমরা ৫ই আগস্ট থেকে শুরু করে আজ ৫ই সেপ্টেম্বর পর্যন্ত স্বৈরশাসনের অবসান ঘটার এই যে ১ মাস পূর্তি হলো, আমরা আজকে উদযাপন করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদি মার্চ। শহীদি মার্চের তাৎপর্য, গুরুত্ব আমরা ইতোমধ্যে বুঝতে পেরেছি এবং কতটুকু বুঝতে পেরেছি, কতটুকু অনুধাবন করছি, অনুভব করছি, সেটি আমাদের কাজে, কর্মে, চিন্তায়, আমাদের পরিবেশে আমরা সেটি নিশ্চয়ই অবগত রয়েছি। আমরা জানি যে বাংলাদেশের ইতিহাসে একটি নতুন সূচনা ঘটেছে। দীর্ঘ সময়ের দীর্ঘ শিকল থেকে মুক্তি পাওয়ার পর আমরা আজ নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি, যে বাংলাদেশের সংস্কারের জন্য আমরা কথা বলছি, সে নিয়ে অনেক আলোচনা এবং অনেক সমালোচনা হচ্ছে এবং বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের যে সুচিন্তিত পরামর্শ দিচ্ছেন দেশ সংস্কার কেমন হওয়া উচিত, সেটি আমরা গত ১ মাসে নানা সময়ে নানা ধাপে শুনে আসছি, শুনে যাব হয়তো আগামী দিনেও। আমি আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে কথা বলবো। একটি হচ্ছে আমাদের যে সংস্কারের কথা আমরা বলছি বাংলাদেশের, সেই সংস্কারের প্রথম উদ্যোগটি কোথায় হওয়া উচিত এবং সেটা কিভাবে হওয়া উচিত। এটা নিয়ে অবশ্য আমি আমার বিগত ভিডিওগুলোতে আলোচনা করেছি এবং সেখানে আমি অনেক বিস্তারিত কথা বলেছি, বিশেষ করে মূলনীতি ধরে কথা বলেছি যে আমরা কোন মূলনীতি ফলো করব এবং কোন মূলনীতি আমাদের ফলো করা উচিত। এই বাংলাদেশের ক্রান্তি লগ্নে এই বাংলাদেশকে আমরা যখন দেখতে চাচ্ছি যে একটি স্বনির্ভর, আত্মমর্যাদাশীল, সার্বভৌম, একটি স্বাধীন বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য আসলে মূলে কোথায় কোথায় কাজ করা প্রয়োজন, মূলে কি কি উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন, সেগুলো নিয়ে আমাদের বিগত সময়ের ভিডিওগুলোতে আলোচনা রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি এখানে বলবো যে একটি বাংলাদেশকে ধ্বংস করার জন্য বিগত স্বৈর শাসক যে পরিকল্পনা হাতে নিয়েছে তা হচ্ছে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা শিক্ষানীতি কিংবা পাঠ্যপুস্তক সংস্কারের নামে, সংশোধনের নামে বা পুনর্বর্তনের নামে তারা বাংলাদেশের শিক্ষা খাতকে একেবারে ধ্বংস করে দিয়েছে এবং কোনো একটা জাতি যদি তার শিক্ষা খাতকে ধ্বংস করে দেয়, তখন সেটি পুষিয়ে নেওয়ার জন্য কিন্তু অনেক সময় লাগে এবং সেটি আপনি 2 বছর, 4 বছর, 5-10 বছরে দেখতে পাবেন না যে এই পরিবর্তনটা এসেছে। এখন যখন আমরা সংস্কারের কথা বলছি, তখন আমরা প্রথম আমাদের কাজটা হবে যে শিক্ষাকে নিয়ে আমরা পূর্ণ পরিকল্পনা করা এবং এই কাজে আমিও হয়তো অনেক ধরনের সাজেশন দিতে পারি। আমিও আমার যে জ্ঞান, আমার যে দক্ষতা, সেটা ব্যবহার করে আমিও নিশ্চয়ই আপনাদেরকে অনেক পরামর্শ দিতে পারবো। কিন্তু আমি সেই পরামর্শটা স্পেসিফিকভাবে আমার পক্ষ থেকে এখন এই ভিডিওতে না বলে আমি আপনাদের সাথে যেটি শেয়ার করতে চাই যে কেমন সংস্কারের জন্য কারা পদক্ষেপ নেবে বা কিভাবে নেওয়া উচিত, সেটি নিয়ে আমি কথা বলবো। প্রথম, যদি এই 15 বছরে যে ধ্বংসাত্মক বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা কখনোই স্বাধীনতার পরবর্তী সময় অতটা ভালো ছিল না এবং এটি যে শুধুমাত্র গত 15 বছরে ধ্বংস হয়েছে এমন না, বা গত 54 বছরেও কিন্তু আমরা একটি উপযুক্ত একটি বাংলাদেশ বান্ধব শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে পাইনি। বিভিন্ন জনে বিভিন্ন সময় চেষ্টা করেছে, কিন্তু সেটি বাস্তবায়ন করা কিংবা সেটির একটি মডেল তৈরি করাটা আদতেও সম্ভব হয়নি। এখন এসে যখন আমরা এই সংস্কারের কথা বলছি, তখন নানা জনের জ্ঞানের উপরে নির্ভর করে, তাদের নিজস্ব যোগ্যতার উপরে আত্মনির্ভরশীল হয়ে তারা পরামর্শ দিচ্ছে, সংস্কারের কথা বলছে এবং সাজেশনও দিচ্ছে স্পেসিফিকভাবে। কেউ বলছে যে এই 5টি স্পেসিফিক সাজেশন যদি গ্রহণ করা হয় তাহলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানো সম্ভব। আবার কেউ 10টি, কেউ 15টি, কেউ 20টি, নানাভাবে প্রস্তাবনা পেশ করছেন। আমি বলবো যে মানুষের যদি শিক্ষা নিতে হয়, তাহলে মানুষের তার দ্বারা রচিত যে কিতাব, পুস্তক, বই রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু সে তার নিজের শিক্ষা নিতে পারবে না নিজের কল্যাণের জন্য। শিক্ষা তো হচ্ছে একটি সার্বিক কল্যাণের জন্যই হয়। শিক্ষা গ্রহণের উদ্দেশ্য হয় একটি সার্বিক সামগ্রিক কল্যাণ। আর এই সার্বিক সামগ্রিক কল্যাণ নিশ্চিতের জন্য মানুষ তার নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে কতটুকু সে এটি বাস্তবায়ন করতে পারবে কিংবা এটি কতটুকু যৌক্তিক হবে, মানুষকে অবশ্যই তার বিশ্বাসের জায়গায় ফিরে আসতে হবে এবং এখান থেকে মূলত সে যেটি বের করে নিতে পারে সেটি হচ্ছে মানুষ আল্লাহর বিধানের মুখাপেক্ষী হয়ে সেখান থেকে তার শিক্ষা ব্যবস্থা কিংবা শিক্ষা পদ্ধতির সংস্কার সংশোধনের কাজ করতে পারে। এজন্য যদি কোনো রাজনৈতিক দল যদি উদ্যোগ গ্রহণ করে, তাদের উচিত হবে যে তাদের কি 100 জন, আমি ধরে নিচ্ছি একটা সংখ্যার কথা আপনাদেরকে বলছি, 100 জন গবেষক রয়েছেন যারা শিক্ষা সংস্কার নিয়ে কিংবা শিক্ষার উন্নয়ন নিয়ে বিস্তর গবেষণা করার দক্ষতা, যোগ্যতা রাখেন। সেরকম যদি 100 জনের একটা প্ল্যাটফর্ম থাকে, কোনো একটা গ্রুপ থাকে, কোনো একটা রিসার্চ টিম থাকে, তাহলে ওই রিসার্চ টিমটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের শিক্ষা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এবং ওই 100 জন অবশ্যই মহাজগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার মুখাপেক্ষী হয়ে তাদেরকে শিক্ষা ব্যবস্থা সংশোধনে, সংস্কারে কাজ করতে হবে বা শিক্ষা ব্যবস্থা বিনির্মাণে কাজ করতে হবে।
আমরা যদি বলি যে যারা সংস্কার নিয়ে কথা বলছেন তাদের উচিত হবে এখন যে প্রত্যেকটা সেক্টরের জন্য, প্রত্যেকটা সেক্টরেই যেহেতু সংস্কার প্রয়োজন, বিনির্মাণ প্রয়োজন, সেহেতু প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আপনি একশত করে করে গবেষক নিয়ে অনেকগুলো টিম তৈরি করেন। একটা টিম হতে পারে যারা ইকোনমিস্ট হবেন, অর্থনীতিবিদদের নিয়ে 100 জনের একটা টিম হতে পারে, যেখানে যদি 10 জন থাকেন 60 মানুষ, 60 বছরের বেশি যাদের বয়স, 40 জন থাকবেন, 40 বছরের বেশি বয়স্ক থাকবেন আরও 20 জন, 30 বছরের বেশি থাকবে আরও 20 জন। এইভাবে 100 জনের যে একটা টিম হবে, এই টিমের মধ্যে নিশ্চয়ই বিভিন্ন প্রজন্মের, বিভিন্ন জেনারেশনের যে চিন্তা ভাবনা, গবেষণা, শিক্ষা, অভিজ্ঞতা, তার সমন্বয় ঘটবে ওই টিমে, ওই গবেষণায়। এবং তখন দেখা যাবে যে আগামীর 100 বছরের বাংলাদেশকে যেমন আমরা দেখতে চাই, তেমন উপযোগী একটা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের বর্তমান সরকারের যেই থাকুক তার পক্ষে বাস্তবায়ন বা উদ্যোগ গ্রহণ সম্ভব হবে, সহজ হবে। তেমনিভাবে শিক্ষার সাথে সাথে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, উন্নয়ন, সকল সেক্টরে কিন্তু এরকম আলাদা আলাদা টিম গঠন করা যেতে পারে এবং এটা করা উচিত। যদি কোনো রাজনৈতিক দলের এই ধরনের সক্ষমতা থাকে তাহলে নিশ্চয়ই তারা বাহবা পাওয়ার যোগ্য এবং তাদেরকে অবশ্যই আমাদের সকলেরই সাপোর্ট করা প্রয়োজন। আর দ্বিতীয়ত আমি যে বিষয়টা নিয়ে বলবো যে আমরা ওই যে আমাদের সূত্রপাত কোথা থেকে, আমরা 5ই আগস্ট স্বৈরশাসনের অবসান ঘটিয়ে একটি নতুন সূর্যের আগমন ঘটিয়েছি, স্বাধীনতার স্বাদ আস্বাদন করা শুরু করেছি এবং সেটির 1 মাস হয়ে গেল। আমরা শহীদি মার্চ আজকে উদযাপন করছি। সেই শহীদি মার্চের অনুভূতিটা আমাদের আসলে কেমন হওয়া উচিত বা কোথা থেকে আসা উচিত? যেমন এই বাংলাদেশে আমরা কি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমালোচনাকে আমরা সাদরে গ্রহণ করতে পারছি কিনা? শহীদি মার্চ আমাদের চেতনায় এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং আমরা নিজেরাই নিজেদের এই উত্তরটি পেয়ে যাব। আমরা কি তাদেরকে সম্মানিত করতে পারছি যারা বিগত স্বৈর শাসকের সময়ে প্রতিবাদ অব্যাহত রেখেছে? তাদের বাক স্বাধীনতাকে যদিও হরণ করা হয়েছিল, কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টাটুকু দিয়েছে যে সত্যের পক্ষে কথা বলার জন্য, জুলুমের বিপক্ষে কথা বলার জন্য, এবং সবসময় তারা জনগণের পক্ষে কথা বলেছে। এমন যারা রয়েছেন তারা হোক ভার্চুয়ালি অথবা ফিজিক্যালি, যে যেখানে পেরেছেন, যেখান থেকেই প্রতিবাদ অব্যাহত রেখেছেন, তাদেরকে কি আমরা সম্মানিত করতে পারছি কিনা, কিংবা এই মুহূর্তে এই ক্রান্তিলগ্নে তাদেরকে আমরা দেশের মাটিতে ফিরে আনার পরিকল্পনা করছি কিনা? তাদের মধ্যে আমি কয়েকজনের নাম বলতে পারি। বিভিন্ন রাজনৈতিক দলের অনেক ব্যক্তিবর্গ আছেন, কিন্তু তুলনামূলকভাবে যারা আমভাবে কাজ করেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক যিনি ছিলেন মাহমুদুর রহমান। জুলুমের শিকার, তার রক্তাক্ত ছবি আমরা পত্রপত্রিকায় দেখেছি এবং তিনি যে দেশপ্রেমিক মানুষ সেটির পরীক্ষা দিয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে নির্যাতিত, নিপীড়িত এবং জেল জুলুমের শিকার হয়েছিলেন। সেই মাহমুদুর রহমানকে আমরা আজকে দেশ সংস্কারের কাজে কোথায় এনে রাখবো, সেরকম কিছু কি উদ্যোগ আমরা নিতে পেরেছি বা সেরকম উদ্যোগ নেওয়ার পরিকল্পনা কি আমরা করেছি? তাদেরকে যদি না আনা হয় তাহলে কিন্তু আপনার শূন্যতা, যেটি সংস্কারের যে কথাগুলো বলা হচ্ছে, মোটা কথা বলা হচ্ছে, বলি আওড়ানো হচ্ছে, সেগুলো কিন্তু কার্যত বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমরা জানি পিনাকি ভট্টাচার্য, যিনি নিয়মিত গবেষণা করেন এবং তার বিশাল অডিয়েন্স আছে, তাদের কাছে তিনি প্রেজেন্ট করেন, সত্য তুলে ধরেন। সেই পিনাকি ভট্টাচার্যকে কি এই মুহূর্তে বাংলাদেশে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিংবা তাকে বাংলাদেশের কোন সংস্কারে কাজের দায়িত্ব দেওয়ার জন্য পরিকল্পনা করা হচ্ছে? তাদের যে বাক, তাদের যে বুদ্ধি, তাদের যে চিন্তা ভাবনা, গবেষণা, সেটিকে কেন আমরা গ্রহণ করার পরিকল্পনা করছি না, কিংবা কেন এখনো বাংলাদেশের মাটিতে তারা এসে পৌঁছাতে পারছেন না? এই বিষয়গুলো, আমি 2জন মানুষের কথা বললাম, এরকম অনেক মানুষ রয়েছেন। আমি যে গত 15 বছর থেকে যাদেরকে পত্রপত্রিকায়, পরবর্তীতে স্মার্টফোনের মাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন প্ল্যাটফর্মে যাদেরকে দেখেছি, তারা সবসময় জুলুমের বিপক্ষে কথা বলেছেন, তাদের আওয়াজ অব্যাহত রেখেছেন। এবং আপনি এটি নিশ্চিত থাকুন, যারা স্বৈরশাসকের শত্রু ছিল তারাই বর্তমান বাংলাদেশের বন্ধু হিসেবে আবির্ভূত হওয়া উচিত। এবং তারা যদি না হতে পারে, তাদেরকে যদি আপনি সেই প্ল্যাটফর্ম, সেই ফ্লোর না দেন, তাহলে আজকে যারা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তারাই ক্ষতিগ্রস্ত হবেন দিন শেষে, এবং তারা ইতিহাসে নিন্দিত হবেন। কারণ আপনি সঠিক ব্যক্তিদেরকে সঠিক দায়িত্বে বসাতে পারেননি। এই ব্যর্থতার জন্য ইতিহাসে নানা সময় নানা জাতি পদদলিত হয়েছে, নিঃশেষ হয়েছে, এবং সেই সত্যটুকু আমাদের সামনে রয়েছে। আমরা কেন ভুল কাজ করব? আমরা কেন সঠিক মানুষকে এনে সঠিক দায়িত্বে নিয়োজিত করব না? আমরা কেন আমভাবে সবাই সবার পরামর্শগুলো দিতে থাকবো? তাহলে সঠিক পরামর্শ আমরা কিভাবে খুঁজে পাবো? যারা পরীক্ষায় পরীক্ষিত, যারা দেশপ্রেমিক সত্যিকার অর্থেই, তাদেরকে কেন সঠিক দায়িত্ব দেওয়া হবে না, সেটি হচ্ছে এখন বড় প্রশ্ন। আপনি যখন সংস্কারের কথা বলবেন, আপনি যখন শিক্ষা সংস্কার নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলবেন, প্রস্তাবনা দিবেন,
তখন আপনি তো শিক্ষা নিয়ে যারা দীর্ঘ সময় গবেষণা করেছে, যাদের যেটি বলছিলাম, যাদের একটা গবেষক টিম আছে, যারা মহাগ্রন্থ এবং মহানির্দেশনার মুখাপেক্ষী, সেই ধরনের মহাজাগতিক মানুষগুলোকে আপনি কেন বাছাই করে আনতে পারবেন না এবং আনবেন না? এবং না আনে কি আপনি কোনোভাবে আপনি যে সংস্কারের স্বপ্ন দেখছেন সে সংস্কার বাস্তবায়ন করা সম্ভব হবে? এটিকে আপনি বিশ্বাস করেন? না, আমরা বিশ্বাস করি না। আমি মনে করি বাংলাদেশের যে পরিস্থিতি, এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা দিনাতিপাত করছি, সেই পরিস্থিতির অবসান ঘটানোর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত একটা গার্ডিয়ান বডি থাকা, যে গার্ডিয়ান বডির পরামর্শক্রমে এবং তাদের নির্দেশনা অনুযায়ী কিংবা তাদের দ্বারা অনুমোদন নিয়ে উপদেষ্টা মণ্ডলীর উচিত কোনো পদক্ষেপ নেওয়া কিংবা কোনো সিদ্ধান্ত নেওয়া। গার্ডিয়ান কাউন্সিল করা উচিত। একটি রাষ্ট্রীয় গার্ডিয়ান কাউন্সিল এই মুহূর্তে বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজন। সেটি কাদের দিয়ে হবে, কাদের দ্বারা তৈরি করা হবে, সেটা চিন্তা করতে খুব বেশি দিন আপনার সময় নেওয়ার কথা না। কারণ আপনি জানেন যে জুলুমের শিকার হয়েছে কারা কারা বাংলাদেশের জনপ্রতিনিধিত্ব করছে। তাদেরকে কি আপনি চিনতে পারেননি? আপনি কি স্বৈরশাসকের সময় দেখেননি যে কারা জুলুম নিপীড়নের শিকার হয়েছিল? কারা ছিল আওয়ামী লীগের শত্রু? কাদেরকে আওয়ামী লীগ ধ্বংস করার জন্য সকল ধরনের ফায়তারা করেছিল? আপনি কি তাদেরকে দেখছেন না? তাদেরকে খুঁজে পাচ্ছেন না? তাহলে কি আপনি এখনো অন্ধত্বের ভান ধরবেন? এবং এই অন্ধত্বের ভান ধরে কি আপনি টিকে যেতে পারবেন? আজ শহীদি মার্চ যখন আমরা উদযাপন করতে যাচ্ছি, তখন এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে খুঁজে পেতে হবে এবং এগুলো আমাদেরকে অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমরা এখনো পর্যন্ত তার সিটি ফোটাটুকু কিন্তু দেখতে পাইনি। আমরা জানি, আমরা প্রতিদিন স্পেসিফিক খবরের কথা যদি বলি, আপনি যদি কথা বলেন যে আমাদের পুলিশ প্রশাসনের এই ব্যক্তিগুলো মাস্টার মাইন্ড ছিল ছাত্র হত্যার পেছনে, জুলুমের পেছনে, স্বৈরশাসনের পেছনে, অথবা সচিবালয়ের এই ব্যক্তিগুলো স্বৈরশাসকের লেজুর বৃত্তি করেছিল, তাদের পদলেহন করেছিল, অথবা বিচার বিভাগের এই ব্যক্তিগুলো তারা স্বৈরশাসকের সাপোর্ট করেছিল, ক্ষমতায় টিকিয়ে রেখেছিল, আপনি যদি এই বিষয়গুলো নিয়ে শুধুমাত্র ব্যস্ত থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবেন না। বাংলাদেশের এখন প্রয়োজন হচ্ছে সঠিক গন্তব্যের পথে পা বাড়ান। আমরা সঠিক গন্তব্যে পৌঁছতে পারবো কি পারবো না সেটি হচ্ছে পরের বিষয়, কিন্তু আমাকে সেই গন্তব্যে যাওয়ার জন্য সঠিক পরিবহনে উঠতে হবে। আমি যদি চট্টগ্রামে যেতে চাই আর আমি যদি বরিশালের কোনো একটি গাড়িতে উঠে বসে পড়ি, তাহলে কি আমি সঠিক জায়গায় সঠিক সময় যেতে পারবো? পারবো না। আমাকে সঠিক পরিবহনে উঠতে হবে। আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে হলে সঠিক রোড ম্যাপে আমাকে যেতে হবে। আমার উপদেষ্টা মণ্ডলী বসে বসে চিন্তা করবেন সেই সুযোগ সময়টুকু তাদের নেই। তারা কিন্তু ফটাফট সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ব্যক্তিবর্গকে নিয়োগ দেবেন। এটি হচ্ছে উপদেষ্টা মণ্ডলীর কাজ কিংবা মন্ত্রণালয়ের কাজ, এবং সেগুলোকে তদারকি করা, মনিটরিং করা কিংবা অ্যাডমিনিস্ট্রেশন করা, সেটার জন্য সচিবালয় আছে, সেটার জন্য প্রশাসন আছে, সেটার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। তাদেরকে কিভাবে ম্যানিপুলেশন করবেন সেজন্য আপনি সিস্টেম তৈরি করবেন, কিন্তু আপনি ডিসিশন নেওয়ার জন্য বসে বসে যে চিন্তা ভাবনা করবেন, গবেষণা করবেন, সেই সময়টুকু আপনার হাতে এখন নেই। সেজন্যই আপনার গার্ডিয়ান কাউন্সিলের প্রয়োজন, উপদেষ্টারও উপদেষ্টা থাকা প্রয়োজন, উপদেষ্টারও পরামর্শ থাকা প্রয়োজন। আপনি যদি বলেন জনগণ থেকে আমি পরামর্শ নেব, জনগণ কি চায়, সবসময় যদি এইসব কথা বলেন যে জনগণ যেটি চায়, জনগণ কি বলতে চাচ্ছে, তাদের আবদার কি, তাদের আকাঙ্ক্ষা কি, জনগণ কি, আপনার এখানে জনগণের প্রতিনিধিত্ব করার মতো কে আছে এখন আপনার পাশে? আপনি কাদেরকে জনগণের প্রতিনিধি হিসেবে খুঁজে পাবেন? আপনাকে তো, আপনার উচিত হবে যে সকল প্রতিষ্ঠিত এবং স্বৈরাচার বিরোধী রাজনৈতিক দলের ঊর্ধ্বতন ছোট ছোট টিম, ম্যাগনেটিক টিম নিয়ে আপনি একটি গার্ডিয়ান কাউন্সিল তৈরি করবেন, এবং সেই গার্ডিয়ান কাউন্সিলের প্রতিদিন তারা সংসদের মতো করে বসবে, তারা বসবে এবং তারা রোড ম্যাপের সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিকল্পনা জমা দেবে, এবং সেই পরিকল্পনাটা আপনি শুধু বাস্তবায়ন করবেন, সেই ডিসিশনটা আপনি শুধু অ্যাপ্লাই করবেন। এবং অ্যাপ্লাই করার জন্য মাঠ পর্যায়ে কাজ করছে প্রশাসন, সেই প্রশাসন আপনার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে, কিন্তু আপনি সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিকল্পনা করা কিংবা গবেষণা করার মতো যথেষ্ট সময় আপনার হাতে নেই। শহীদি মার্চের উদযাপনে আমাদের এতটুকু চিন্তা, এতটুকু বিবেক আমাদের খাটানো উচিত, চিন্তা করা উচিত। কিন্তু আমরা এখনো পর্যন্ত সেরকম কোনো উদ্যোগ, সেরকম কোনো পরিকল্পনা, সেরকম কোনো ইচ্ছা দেখতে পাচ্ছি না। প্রতিদিন খবরে যেগুলো আসছে সেগুলো হচ্ছে এই সমস্যা, ওই সমস্যা, ওখানে যাওয়া হয়েছে, এই করা হয়েছে, সেই করা হয়েছে, কিন্তু আমূল পরিবর্তনের জন্য বৃহৎ আকারে কোনো ধরনের পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি। এবং এত ধীর প্রক্রিয়ায় যদি আপনি আগান, তাহলে বাংলাদেশ যে ক্রান্তিলগ্নে আছে, এই ক্রান্তিলগ্নে সেই শত্রুর মোকাবেলা করে আবার আত্মনির্ভরশীল একটি দেশে রূপান্তর হওয়া কিংবা নতুন বাংলাদেশকে গড়ার যে স্বপ্ন আমরা দেখছি, সেটি বাস্তবায়ন করা
খুব কঠিন হয়ে যাবে। এবং এর মধ্যে যদি আমাদের মধ্যে শত্রু ঢুকে পড়ে, তাহলে কিন্তু আমরা আরও বেশি এলোমেলো হয়ে যাব। ইতিমধ্যে আমরা জানি যে বিভিন্ন ধরনের শত্রু ঢুকে পড়েছে এবং তারা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র কিন্তু বন্ধ হবে না, এটি অব্যাহত থাকবে। এই অব্যাহত ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনি শুধুমাত্র উপদেষ্টা কয়েকজনকে দিয়ে দেশ চালাতে পারবেন না। 18 কোটি 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করা এত চারটিখানি সহজ কথা না। সেটার জন্য মহানায়কের প্রয়োজন, সেটার জন্য মহা উদ্যোগের প্রয়োজন, সেটার জন্য মহাপরিকল্পনার প্রয়োজন। অনেক বড় একটি বিষয়। আমি মনে করছি টিভিপি স্টোরি টেলার চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন আমাদেরকে, তারা এই চিন্তা চেতনাগুলো ছড়িয়ে দিবেন, সব মানুষ যাতে এইগুলো নিয়ে চিন্তা করে এবং যাতে করে এটা যথা জায়গায় পৌঁছে যায়। এই ধরনের প্রশ্নগুলো, এই ধরনের পরিকল্পনার কথাগুলো বা প্রস্তাবগুলো। আমরা যে স্বাধীনতার সকাল আমরা দেখেছি, যে স্বাধীনতার সকালের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেই সকাল আসলেই কি স্বাধীনতার সকাল কিনা বা স্বাধীন অনুভূতির সকাল কিনা, সেটি আমাদের কাজে কর্মে চিন্তা চেতনায় অনেকটাই পরিষ্কার হয়েছে এবং সামনে আরও হবে। আশা করছি আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।